শুরু হলো দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। কাল নতুন অর্থবছরের বাজেট পেশ, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ নিত্যপণ্যের দাম নাগালে চান সাধারণ মানুষ। ৭১ মানবতা বিরোধী অপরাধে হবিগঞ্জের ৩ ভাইয়ের একজনের ফাঁসির আদেশ, অপর দুজনের আমৃত্যু কারাদণ্ড। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে সংসদ সদস্য থাকতে পারবেন না, হাইকোর্টের রায়। রায়ের কপি প্রকাশ হলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। পছন্দের প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ না দেয়ায় চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে, কমিশনে চিঠি। এবং বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে ডুবো চরগুলোকে কাজে লাগাতে হবে বলেন প্রধানমন্ত্রী। ডিজিটাল ম্যাপ তৈরি করতে জরিপ অধিদপ্তরকে নির্দেশ। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই বাজেট প্রসঙ্গ। দশম জাতীয় সংসদের 11তম ও তৃতীয় বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ বিকেল 5টায় অধিবেশন শুরু হয়। আগামীকাল দশম জাতীয় সংসদের 2016-17 অর্থ বছরের বাজেট পেশ করার কথা রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ করবেন। এরপর প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শেষে তা পাশ হবে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হয় অধিবেশনের মেয়াদ ও সময়সূচি। ভাগ্যের আমূল পরিবর্তন নয়, আসছে বাজেটে সাধারণ মানুষের চাওয়া নিত্যপণ্যের দাম থাকতে হবে নাগালের মধ্যে। নজর দেওয়ার আহ্বান রাস্তাঘাটের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর দিকে। আর নতুনভাবে করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। তবে বরাদ্দ যাই হোক তার সফল বাস্তবায়ন চান সবাই, যেখানে অর্থের সুষম বন্টন ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি প্রত্যেকের। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশ জুড়ে পাড়া মহল্লা, ফুটপাতের চা দোকান কিংবা কাজের অবসরে খেটে খাওয়া মানুষগুলো বাজেট নিয়ে নানা আলাপচারিতায় মেতে ওঠেন নিজেদের মতো করেই। কিন্তু অর্থ বছরের আয় ব্যয়ের সম্ভাব্য খতিয়ানে সাধারণ মানুষের এসব ভাবনা চিন্তার প্রতিফলন ঠিক কতটুকু ঘটে? যাদের জন্য বাজেট সেই তৃণমূলের মতামতই বা কতটা গুরুত্বপূর্ণ জাতীয় এই ইস্যুটিতে? বাজেটটা আরো পিছিয়ে দিলে অসুবিধা কি? জুন মাসেই যে আমাকে বর্ষাকালে খুঁড়াখুড়ি করতে এমন কোনো কথা না। প্রত্যেক বছর যখন এই জুন মাসটা আসে, দরিদ্র মানুষ আছে তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে। দাম বাইরে যেতেছে, আমার তো ইনকাম বাড়তেছে না। তবে বাজেটে কর্মসংস্থানের নতুন খাত সৃষ্টির সঙ্গে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। ব্যবসায়ীরা বলছেন কমাতে হবে করের হার। শিক্ষকদের দাবি বরাদ্দ বাড়াতে হবে শিক্ষার মান বৃদ্ধিতে। রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি বাজেট যে দিতে হবে তার থেকে বাজেটটা যেন কাজে লাগে এবং বেশি ইন্সপায়ারেশন এবং ইনোভেটিভ হওয়া উচিত। সময়ের সাথে সাথে শিক্ষা খাতে যে বাজেটটা যে পরিমাণ বাড়ানোর কথা ছিল সেটা কিন্তু বাড়ে নাই। যখনই কোনো ব্যবসায়ীর উপরে ট্যাক্স ভ্যাট চাপ পড়বে, সেটা সাধারণ জনগণের উপরে আলটিমেটলি ওই চাপটা চলে যাবে। এদিকে প্রতি বছরই বাজেটের আকার বাড়লেও প্রকল্প বাস্তবায়নে গুণগত পরিবর্তন আসছে না বলেই মত অর্থনীতিবিদদের। বাজেটে বরাদ্দ রাখা হলো একটা ট্রেনিং এর জন্য, সেই ট্রেনিংটা কিন্তু বাস্তবায়িত হবে একটা মন্ত্রণালয়ের মাধ্যমে, একটা দপ্তরের মাধ্যমে। সেইখানে যদি কোয়ালিটি গড়বড় থাকে তাহলে বাজেট দিয়েও কোনো লাভ নেই। 2 জুন জাতীয় সংসদে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাষ্ট্রের নাগরিকদের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে সমন্বয় ঘটানোর আরেক নাম বাজেট। যদিও সামাজিক স্তরভেদে এক একজনের কাছে যার ব্যাখ্যাও এক এক রকম, কিন্তু একটা জায়গাতে এসে সবাই প্রকাশ করেন অভিন্ন মত, আর তা হলো প্রস্তাবিত বাজেট হতে হবে সফলভাবে বাস্তবায়িত। নিশ্চয়ই জনপ্রতিনিধিরাও তেমনটিই ভাবেন, অন্তত দীর্ঘমেয়াদী উন্নয়ন আর টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে যার কোনো বিকল্প নেই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। মানবতা বিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের মহিবুর রহমানের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর মহিবুরের ছোট ভাই মুজিবুর ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি আনারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ, আর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের দুই ভাই মহিবুর ও মুজিবুর রহমান এবং তারই চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের বিচার শুরু হয় গত বছরের 29 সেপ্টেম্বর। এরপর উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ, জেরা ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 11 জানুয়ারি তাদের বিচার শেষ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঘোষণা করেন চূড়ান্ত রায়। রায়ে মুক্তিযোদ্ধা রজব আলী ও আকল আলীকে হত্যার দায়ে মহিবুরের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। আর দুজনকে ধর্ষণ, নির্যাতন ও লুটপাট সহ অপর 3 অপরাধে মুজিবুর ও আব্দুর রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ডাদেশ ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মহিবুর রহমান বড় মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বলা হয়েছে যে বাই শুটিং বা ফাঁসি দিয়ে গলায় রশি ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। আসামি পক্ষ জানান এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন তারা। 3 জন আসামির মধ্যে সবাই এই মামলায় খালাস পাওয়ার মতো মামলার অবস্থা ছিল। এরপরও আদালত যে বিচার দিয়েছে, রায় দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আসামিগণ উচ্চ আদালতে আপিল করবে। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে দুপক্ষই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন হবিগঞ্জের মুক্তিযোদ্ধা ও 71 নির্যাতিত পরিবারের সদস্যরা। পাশাপাশি রায় দ্রুত কার্যকর করে হবিগঞ্জবাসীকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন তারা। মহিবুর রহমান বড় মিয়ার ফাঁসিতে আমি খুশি হয়েছি, অনেক ধন্যবাদ সরকারের দেই। আমি আর কিছু চাই না, এই দুইজনের আমি ফাঁসি চাই, আমার বাবা দেখছি না। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে কোনো সংসদ সদস্য থাকতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন। তবে বর্তমান কমিটিতে থাকা সাংসদরা তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কমিটিতে থাকতে পারবেন। শিক্ষামন্ত্রী জানান, আদালতের রায় হাতে পেলে কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী এতদিন এক সংসদ সদস্য তার সংসদীয় এলাকায় 4টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার ফিখারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটি বাতিল চেয়ে করা এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে সংসদ সদস্যের থাকা অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। 4টি স্কুল কলেজ গভর্নিং বডির সভাপতি হন, আজকের থেকে ওই রায়ের ফলে তারা সেই সভাপতি পদে থাকতে পারবেন না। বিশেষ কমিটি গঠন করে সেই বিশেষ কমিটি গঠনের ধারা 50 তাও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এতে বর্তমানে যারা ব্যবস্থাপনা কমিটিতে আছেন তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারবেন। এরপর কোন সংসদ সদস্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। রেগুলেশন 5 এবং 50 কে চ্যালেঞ্জ করে আল্ট্রাভাইরেস ডিক্লেয়ার হয়েছে। কাজে এই আদালতের এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই উচ্চতর আদালতে যাব। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয়ের শিক্ষামন্ত্রী জানান, পূর্ণাঙ্গ রায় পেলেই আদালতের আদেশ বাস্তবায়ন করা হবে। হাইকোর্ট যে রায় দেয়, যে রায় দিবেন আমরা মানতে বাধ্য, আমরা সেটা মানবো এবং সেটা রায়ের ব্যাপারে পূর্ণাঙ্গ কোনো তথ্য আমরা এখনো পাইনি, পাইলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আর রিটকারীর আইনজীবীরা জানান, এই রায়ের কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও ভর্তি বাণিজ্য বন্ধ হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। পদ্মা সেতুর মূল কাজ প্রাথমিক পর্যায়ে থাকলেও প্রায় শেষ দুপ্রান্তের অ্যাপ্রোচ রোড, যান চলাচলের জন্য জাজিরা প্রান্ত খুলে দেওয়ার পরিকল্পনা। এবং রাজশাহীতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝায় 2টি ট্রাক খাদে, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আহত 2। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বিপুল জনসংখ্যার খাদ্য, বাসস্থান সহ নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য উপাত্তের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমেই সামনে এগোতে হবে। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এনএসডিআই বাংলাদেশে স্থাপন সংক্রান্ত এক আন্তর্জাতিক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে গড়ে তোলা হবে। সুদূর প্রসারী পরিকল্পনা আর দীর্ঘমেয়াদে গৃহীত নানা ধরনের প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে নিম্ন মধ্যমায়ের দেশে। আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি খাতের পুঙ্খানুপুঙ্খ তথ্য উপাত্ত তৈরি করে উন্নয়নের এই গতি ধরে রাখতে চায় সরকার। এজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল স্পেশাল ডাটা ইনফ্রাস্ট্রাকচার এনএসডিআই গড়ে তুলছে সরকার।
সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশে এনএসডিআই বিষয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী পর্বে এর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে যথার্থভাবে গড়ে তুলতে প্রয়োজন পর্যাপ্ত তথ্য উপাত্তের ইতিবাচক ও পরিকল্পিত ব্যবহার। এইটুকু মানে জায়গার ভিতরে এত মানুষ, কাজে তাদের সব ধরনের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সেটা করতে গেলে আমাদের যথেষ্ট কাজ করতে হবে, কিন্তু সেগুলি করতে হবে অত্যন্ত পরিকল্পিতভাবে। কাজে আমরা মনে করি যে এনএসডিআই হলে পরে আমাদের এটা অত্যন্ত সহজ হবে। আমাদের জরিপ অধিদপ্তরকে সমুদ্র উপকূলের জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক গুরুত্ব কাজে লাগিয়েই প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধ হিসেবে গড়তে হবে বাংলাদেশকে। ভৌগোলিক অবস্থান আমাদের এমন গুরুত্ব দিয়েছে, আমরা যদি এটা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে প্রাচ্য পাশ্চাত্যের মাঝে যে সেতু বন্ধ রচনা করা সেটা কেবল বাংলাদেশই পারবে। যে আমার বাংলাদেশ সম্পর্কে সমস্ত ডাটাটা সেখানে থাকবে, এটার জন্য কখনো কেউ আবার অপব্যবহার করতে না পারে সেদিকেও আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। সেজন্য একটা আইন প্রণয়নও দরকার। এরপর রাজধানীর মিরপুরের ধামালকোটে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ডিজিটাল ম্যাপিং সেন্টারের ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 19 জন। দুপুরে রায়পুরা উপজেলার নীলক্ষা এলাকায় এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, গত 29 মে নীলক্ষা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থী তাজুল চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ হয়। এর জের ধরে আজ সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত অন্তত 20 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে লিটন মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। যে চেয়ারম্যান পাশ করছে, নির্বাচিত হয়েছে, উনি এখানে তুলকালামন্ড করতেছে আর কি। একে একে মনে করেন দুই তিন দফা আমাদের বাড়ি ঘরটা যা আছে সব লুটপাট করছে। এক দল আরেক দলের উপরে হামলা আক্রমণ এইভাবেই চলতেছে। পছন্দের প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ না দেয়ায় চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনী কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। দুপুরে এ ঘটনা ঘটে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন জানান, আগামী 4 জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি ইউনিয়নে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগে উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলামের কাছে একটি তালিকা পাঠায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। কিন্তু তালিকা অনুযায়ী প্রিজাইডিং অফিসার নিয়োগ না দেয়ায় দুপুরে তাকে উপজেলা পরিষদে ডেকে নেওয়া হয়। এ সময় একটি কক্ষে আটকে রেখে নির্বাচনী কর্মকর্তাকে মারধর করে এমপি মোস্তাফিজ ও তার সমর্থকরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দিয়েছে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা। তিনি আমাকে সরাসরি প্রথম আঘাত করেন, তো আমি তখন চিৎকার করে বলেছি যে স্যার আপনি আমাকে ফিজিক্যালি হ্যারাস করতে পারেন না স্যার, এটা অনৈতিক স্যার। এরপরে বাইরে থেকে আরো সন্ত্রাসীরা এসে আমাকে কিল, ঘুষি, লাথি, চড়, থাপ্পড় ইচ্ছামতো দিয়েছেন এবং এমপি মহোদয় আমাকে সেভারাল টাইমস মা বাপ তুলে গালি দিয়েছেন। 4 জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে যশোরের চৌগাছা ও শার্শা উপজেলার 21টি ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে যশোরের চৌগাছা ও শার্শা উপজেলার 21টি ইউনিয়ন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নগুলোর পাড়া মহল্লার অলিগলি। আর দিনে রাতে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। হাটবাজার ও চায়ের দোকানেও চলছে ভোট প্রার্থনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরাও শান্তিপূর্ণভাবে প্রচারণায় অংশ নিলেও একে অপরের বিরুদ্ধে হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ করছেন। আমার বিরুদ্ধে বিদ্রোহী ক্যান্ডিডেট আছে এবং বিএনপির ক্যান্ডিডেট আছে, তারা আমার ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে। মরসুমপুর আর দিঘির সিনে এখানকার ভোটারদের বা আমার কর্মীদের মুখে শুনছি সরকারি দলের কিছু কর্মী তারা ভোটারকে মাঠে উঠতে দেবে না। আমার প্রতিপক্ষরা আমার ভোটার এবং কর্মীদের উপরে বিভিন্ন ভয়ভীতি, খুন খারাপি এবং মারধর, পঙ্গুভঙ্গা করার এরকম একটা
ভয়ভীতি দেখাচ্ছে। অবশ্য যোগ্য প্রার্থী বেছে নিতে ভোটাররা করছেন নানা বিচার বিশ্লেষণ। দলীয় প্রতীক কিংবা দলীয় কোনো কিছু চায় না, আমরা চাই ব্যক্তি হিসেবে যে ভালো আমরা তাকেই নির্বাচিত করব বলে মনে করি। সবাই তার ভোট দেওয়া যায় না, যে যোগ্য প্রার্থী তাকে ভোট দিতে হবে। উপজেলা নির্বাচন সমন্বয়কারী এ কর্মকর্তা জানালেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে যেতে পারে আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে আমাদের র্যাব, পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সকলে মাঠে নিয়োজিত আছেন। দুটি উপজেলার 21টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 91 জন, ইউপি সদস্য পদে 644 জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে 164 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, যশোর। এদিকে ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ ও ফরিদপুরেও জমে উঠেছে শেষ সময়ের প্রচার প্রচারণা। আগামী 4 জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পোস্টার ও গণসংযোগে মুখর হয়ে উঠেছে সুনামগঞ্জের 4 উপজেলার নির্বাচনী এলাকা। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকাগুলো, ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ফরিদপুরেও একই চিত্র। নির্বাচনকে ঘিরে সর্বত্র চলছে আলোচনা। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাররাও কষছেন হিসেব। ষষ্ঠ ধাপের এ নির্বাচনে নগরকান্দা উপজেলার 9টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলার সময় আরো থাকছে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ জট, কন্টেইনার জটের আশঙ্কা, জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পরও অনেক গ্রাহকের সিম বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি সকালে বিভিন্ন মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে আজও অনেক গ্রাহক সিম নিবন্ধন করেন। এ সময় গ্রাহকরা অভিযোগ করে বলেন, সরকার নির্ধারিত সময়ের আগে নিবন্ধন করলেও 31 মে রাত 12টার পর তাদের সিম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সরকার নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও আজও অনেক গ্রাহককে সিম নিবন্ধন করতে দেখা যায়। বিটিআরসির নিয়ম অনুযায়ী 1 জুন থেকে সিম নিবন্ধন করতে গেলে 150 টাকা ফি নেওয়ার কথা থাকলেও অপারেটররা তা বিনামূল্যে করে দিচ্ছেন। আমার থেকে ভোটার আইডি কার্ড ফটোকপি নেওয়া হয়, ছবি নেওয়া হয় এবং আমাকে বলে হ্যাঁ রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিন্তু গতকাল রাত্রে থেকে আমার সিমটি বন্ধ হয়ে গেছে। এখন আসতে বলে যে না, এটা তো রেজিস্ট্রেশন হয় না, এটা আপনার হালনাগাদ করা হয়েছে। মাসখানেক আগে এখানে এসে এই কর্পোরেট অফিসে এসে আমি সিম নিবন্ধন করে যাই, তারপরও আজকে আমার ইনকামিং আছে, আউটগোয়িং বন্ধ হয়ে গিয়েছে। ওনারা ফিঙ্গার নিছে, টিপ নিছে, সব নিছে, নিয়ে এগুলা কইরাই যে কাগজ দিছে, এখন আবার এগুলা দিছে, এগুলা দিয়ে আবার করণ লাগবে। 2015-তে একবার আমার সিম রেজিস্ট্রেশন করছি, তারপরও আমার সিম দুইটাই আমার ফোন আসতেছে না, যাইতেছে না। এই কাস্টমার কেয়ারে আসি আমি নিবন্ধন করছি, নিবন্ধন বায়োমেট্রিক যেটা এটা করছি, কিন্তু আজকে হঠাৎ করে দেখি যে আমার আউটকামিংটা বন্ধ, ইনকামিংটা খালি আসতেছে। সিম রেজিস্ট্রেশন আমি করি না, অথচ ওরা দেখাচ্ছে যে 1 মাস আগে আমার সিমটা রেজিস্ট্রেশন হয়েছে। তো সিম যদি রেজিস্ট্রেশন হইতে একটা ভেরিফিকেশন একটা কোড তো আছে, কোডটা তো আমার কাছে আসবে। 2041 সালের মধ্যে দেশের আইটি খাতের আয় তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে গাজীপুরের হাইটেক পার্ক ভবনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় হাইটেক পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাইটেক সিটি করা হয়েছে বলেও জানান তিনি। 2041 সালের মধ্যে দেশের আইটি খাতের আয় তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে গাজীপুরের হাইটেক পার্ক ভবনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় হাইটেক পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাইটেক সিটি করা হয়েছে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে আইএসটি সেক্টর হবে গার্মেন্টস এর পরে সবচেয়ে বৃহত্তম সেক্টর, যেটা 21 সাল নাগাদ আমাদের এক্সপোর্টে সবচেয়ে বেশি অবদান রাখবে এবং 41 সাল নাগাদ আইটি সেক্টরের আয় গার্মেন্টসকেও ছাড়িয়ে যেতে পারে। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজও থাকছে একটি রিপোর্ট। মূল পদ্মা সেতুর কাজ প্রাথমিক পর্যায়ে থাকলেও প্রায় শেষ হয়ে এসেছে দুপ্রান্তের অ্যাপ্রোচ রোডের কাজ।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন মাওয়া প্রান্তে আগামী মাসের মধ্যে আর জাজিরা প্রান্তে কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। মূল সেতুর প্রায় 2 বছর আগেই অ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়ে আসে জাজিরা প্রান্তটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীপথে মাওয়া প্রান্ত থেকে জাজিরার দিকে যতদূর যাওয়া যায় চোখে পড়ে মূল সেতু নির্মাণ কাজ। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পুরোদমে এগিয়ে চলছে কাজ। এই সেতুর সঙ্গে দুই প্রান্তের সংযোগ তৈরি করবে যে সড়ক, তার কাজও প্রায় শেষের দিকে। জাজিরা প্রান্তের মূল অ্যাপ্রোচ রোডটি 10.67 কিলোমিটার দৈর্ঘ্যের। এর সঙ্গে আশপাশের স্থানীয় সড়কগুলোকে সংযোগ দেওয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে আরও 12 কিলোমিটার সার্ভিস রোড। আর মাওয়া প্রান্তে 1.67 কিলোমিটার অ্যাপ্রোচ রোডের সঙ্গে যোগ হচ্ছে আরও 3 কিলোমিটার সার্ভিস রোড। কাজ একেবারেই শেষ পর্যায়ে। জুলাইয়ের মধ্যে মাওয়া প্রান্তে আর অক্টোবরের মধ্যে এই জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শেষ হবার কথা। মাওয়া প্রান্তের কাজ নির্ধারিত সময় শেষ হলো এই প্রকল্পটির সঙ্গে নতুন করে কাঁঠালবাড়ি রোডটি যোগ হওয়ায় কাজ শেষ হতে সময় লাগবে পুরো বছরটাই। সব মিলে পদ্মা সেতু 2 বছর আগে শেষ হবে সংযোগ সড়কগুলোর কাজ। তারপর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এই জাজিরা সড়কের উপর চলবে দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহন, যা একই সঙ্গে দেশের সক্ষমতার প্রতীক হয়ে থাকবে বিশ্বের বুকে। জাজিরা প্রান্তের অ্যাপ্রোচ রোডটিতে এর মধ্যেই 150 থেকে 270 মিটার লম্বা 5টি ব্রিজ, 20টি কালভার্ট ও 8টি আন্ডারপাসের কাজ শেষ করা হয়েছে। শেষের দিকে মাওয়া অ্যাপ্রোচ রোডের কাজও। যা কিছু ফ্যাসিলিটিস ডেভেলপড করা হচ্ছে, মূল অংশগুলো কিন্তু হয়েই গেছে। এখন ফিনিশিং টাচের মধ্যে আমরা আছি আর কি। জাজিরা প্রান্তের কাজ শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মাস বেশি সময় লাগলেও তাতে মূল কাজে কোনো সমস্যা হবে না বলে দাবি প্রকল্প পরিচালকের। ট্রুলি বলি যে আমরা তো 2 মাস 3 মাস স্লিপেজ আছে, বাট এই স্লিপেজটা আমরা আশা করছি এই মৌসুমে কভার করতে পারব। যদি 2-1 মাস দেরি হয়, যেটা আমাদের প্রজেক্টের থেকে আমরা 2 বছর আগে শেষ করছি অ্যাপ্রোচ রোড, এই জন্য আমরা ওরিড না। এ পর্যন্ত মাওয়া প্রান্তের 90% এবং জাজিরা প্রান্তে 72% সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাদারীপুর। আসন্ন রমজানে বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি দোকানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য তালিকা লাগানো বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। সকালে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে জেলা প্রশাসক মেজবাউদ্দিন একথা জানান। এ সময় তিনি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। আমরা যে বাজার মূল্য নির্ধারণ করে দিয়েছি, এর থেকে যদি অতিরিক্ত আমরা কোনো দোকানে পাই এবং আমরা যদি প্রমাণ পাই যে সে অতিরিক্ত বিক্রি করেছে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব এবং জেল এবং জরিমানা করব। এতে সামান্যতম আমরা কার্পণ্য করব না। আরেকটি নির্দেশনা আমরা দোকানদারদের বলেছি যে আপনারা মূল্য তালিকা অবশ্যই আপনারা টাঙিয়ে রাখবেন। এটি নির্দেশনা সরকারেরও। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও পল্লী রেশনিং কার্ডের দাবিতে রংপুর খাদ্য ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন কৃষকরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে জড়ো হন বাংলাদেশ কৃষক সমিতি সহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে সেন্ট্রাল রোডে জেলা খাদ্য ভবন ঘেরাও করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে না। পরে পল্লী রেশনিং কার্ড সহ 7 দফা দাবিতে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে স্মারকলিপি দেন তারা। 1 মণ ধান আবাদ করতে 5 থেকে 600 টাকা খরচ হয়। সেই ধান কাটামারি করতে করতে 700 টাকা পড়ে যায়। হাটে যদি করে নিয়ে যায় 1 থেকে 2 জন ব্যাপারী ধান কেনে। পারলে 300 টাকা দাও, না পারলে ধান ঘুরে নিয়ে যাও। সরকার যদি ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালু করে, তারা কৃষকরা সহজে হবে, একটু দাম পাবে। সরকার যেটা নির্ধারিত মূল্য দিচ্ছে সেটাতে কিনুক, আমরা এটাই চাই। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের ধান সেভাবে ক্রয় করা হচ্ছে না। তালিকা অলরেডি কালকার থেকে তালিকা আমাদের পাওয়া গেছে, এখন ধান সংগ্রহ বেগবান হবে। যে কথা বলছেন যে কৃষি বিভাগ ফিরে যাচ্ছে, এটা নয়। কারণ মাত্র জেলার লক্ষ্যমাত্রা আমাদের কোথাও 19,000, সেখানে মাত্র আমরা কিনেছি 94 টন। সেই ক্ষেত্রে দালাল বা ফরিয়াদের কাছ থেকে ধান নেওয়ার প্রশ্ন ওঠে। সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর আত্মসমর্পণ করা 10 সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। এর আগে দুপুরে মংলা থেকে তাদের বাগেরহাট নিয়ে যাওয়া হয়। এদিকে গত রাতে র্যাব 8-এর ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে মংলা থানায় 10 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে 2টি মামলা দায়ের করেন।
গতকাল বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে 51টি দেশি বিদেশি অস্ত্র নিয়ে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ সহ 10 জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করে। এ সময় তাদের সবাইকে স্বাভাবিক জীবনে ফিরতে সব রকমের আইনি সহায়তার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। রাজশাহীর গোদাগাড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই দুটি ট্রাক খাদে পড়ে 2 জন আহত হয়েছেন। ভোরে উপজেলার হরিশঙ্করপুর এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় রাজশাহী থেকে সিমেন্ট বোঝাই দুটি ট্রাক গোদাগাড়ি পৌর শহরে যাচ্ছিল। পথে ট্রাক দুটি হরিশঙ্করপুরে বেইলি ব্রিজে উঠলে হঠাৎ ব্রিজটি ভেঙে যায়। এতে দুটি ট্রাকই খাদে পড়ে চালক ও হেলপার আহত হন। আহত 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত নেতা আব্দুস সবুর সহ 3 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ এ তথ্য জানায়। পুলিশ জানায়, নগরীর হালি শহরের বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গত রাতে মহানগর জামায়াতের রোকন আব্দুস সবুর ও তার ছেলে তাহসিন সহ 3 জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে জিহাদি বই জব্দ করা হয়। আটক 3 জন যুদ্ধ অপরাধীর বিচার ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাকৃতিক দুর্যোগ ও সরকারি বন্ধের পাশাপাশি নানা কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে মারাত্মক জাহাজ জট। আশঙ্কা দেখা দিয়েছে কন্টেইনার জট সৃষ্টিরও। স্বাভাবিক সময়ে বন্দর ও বহির্নোঙরে 50 থেকে 55টি জাহাজের অবস্থান থাকলেও বর্তমানে 2.5 গুণ বেড়ে গেছে। আর 36,000 TEUs ধারণ ক্ষমতার বন্দরে কন্টেইনার রয়েছে 30,000-এরও বেশি। এতে অতিরিক্ত সময় ধরে বন্দরে অবস্থানের কারণে জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানি পণ্য নিয়ে জাহাজ আসার ক্ষেত্রে আগের সব রেকর্ড ভঙ্গ করেছে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। 27 মে বন্দরে অবস্থানরত জাহাজের সংখ্যা ছিল 134টি, যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। এর মধ্যে বহির্নোঙরে ছিল 107টি জাহাজের অবস্থান। একইভাবে 28 মে 129টি, 29 মে 122টি, 30 মে 120টি জাহাজ ছিল। 31 মে বন্দরে রয়েছে মোট 114টি জাহাজ। প্রধান জেটিতে 18টি জাহাজ থাকলেও বহির্নোঙরে অবস্থানরত জাহাজের সংখ্যা 90টি। যেই জাহাজগুলি আসছে সেগুলি সিসিটি এবং এনসিটি ছাড়া অন্য কোনো জায়গায় লাগানো যাচ্ছে না বিধায় এখন 10-15 দিনও শিপ ভিড়তে পারছে না এবং এই কারণে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই জাহাজ জটের জন্য নৌযান শ্রমিক মালিকদের অসন্তোষের পাশাপাশি 5টি প্রধান কারণের কথা জানান এই কর্মকর্তা। লাইটারেজের যে শ্রমিকদের ধর্মঘট ছিল, তারপরে মালিকদের ধর্মঘট ছিল, এরপরেই কিন্তু রোয়ানু ঘূর্ণিঝড়, বাজেট এবং রমজানের কারণে কিছু জাহাজও অতিরিক্ত এসছে। নিয়ম অনুযায়ী আমদানিকৃত পণ্য খালাস করে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্দর ছাড়তে হয় যে কোনো জাহাজকে। কিন্তু জাহাজ জটের কারণে প্রতিদিন $10,000 থেকে $15,000 জরিমানা গুনতে হচ্ছে জাহাজ ব্যবসায়ীদের। একটা জাহাজ বন্দরে যদি থাকে দৈনিক চার্টার কস্ট থাকে আমাদের $10,000 থেকে $15,000, সেটা এডিশনাল গুনতে হয়। জাহাজ জট কমানোর জন্য বন্দরের প্রধান জেটির পাশাপাশি ড্রাইডক ও জাহাজ বেরিয়ে কন্টেনার খালাসের কথা চিন্তা করছে বন্দর কর্তৃপক্ষ। ড্রাইডকের যে জেটি আছে সেটিতে বার্থিং করে আমরা সেখান থেকে করে খালাস করতে পারি কিনা পণ্য, এই বিষয়টা অ্যাক্টিভলি চিন্তা করা হচ্ছে এবং 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 36,375 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দরে 31 মে পর্যন্ত রয়েছে 30,000 টিউএস কন্টেইনার। অথচ কন্টেইনারবাহী লরি, ট্রাক চলাচল সহ স্বাভাবিক মুভমেন্টের জন্য ইয়েট ও জেটিতে অন্তত 30% জায়গা খালি রাখতে হয়। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত করতে প্রশাসনের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ। দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের এক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় বিভাগীয় কমিশনার জিএম সালেউদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশালে গুলিতে সলিম নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত সলিম আন্তঃজেলা ডাকাত দলের নেতা ছিল। ঘটনাস্থল থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ভোরে মুলাদি উপজেলার শফিপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত 29 মে সলিমকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতারের পর মুলাদি পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। মুলাদিতে পৌঁছানোর পর ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে 3 পুলিশ সদস্য সহ সলিম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মুলাদি হাসপাতালে নিয়ে গেলে সলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রংপুরে পীরগাছায় রাসেল মিয়া হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিকেলে উপজেলার মনিরামপুর স্কুল মাঠ সংলগ্ন সড়কে এ মানববন্ধন করা হয়। এতে এলাকাবাসী, স্থানীয় আওয়ামী ও যুবলীগ নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় বক্তারা রাসেল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল মিয়ার মৃত্যু হয়। নিহত রাসেল আওয়ামী লীগের কর্মী ছিল বলে জানিয়েছে স্বজনরা। বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ঝিনাইদহ সড়ক ভবনের সামনে বিক্ষোভ করেছেন ঠিকাদাররা। দুপুরে সড়ক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। ঠিকাদারদের অভিযোগ, বিভিন্ন সময় যোগাযোগ করা হলেও তাদের পাওনা পরিশোধ করা হয়নি। আগামী 5 জুনের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় আনন্দ র্যালি করেছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ স্কুলের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও স্কুল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেচে গিয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার ফলাফল ও শিক্ষামূলক প্রতিযোগিতায় এগিয়ে থাকায় জাতীয় পর্যায়ের এই কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো 10ম জাতীয় সংসদের 3য় বাজেট অধিবেশন। কাল নতুন অর্থ বছরের বাজেট পেশ। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ নিত্যপণ্যের দাম নাগালে চান সাধারণ মানুষ। 71 মানবতা বিরোধী অপরাধে হবিগঞ্জের 3 ভাইয়ের একজনের ফাঁসির আদেশ, অপর 2 জনের আমৃত্যু কারাদণ্ড। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে সংসদ সদস্য থাকতে পারবেন না। হাইকোর্টের রায়ের কপি প্রকাশ হলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। পছন্দের প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ না দেয়ায় চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে, কমিশনে চিঠি। এবং বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে ডুবোচরগুলোকে কাজে লাগাতে হবে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল ম্যাপ তৈরি করতে জরিপ অধিদপ্তরকে নির্দেশ। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS ফোন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।